খুব রেয়ার হয় এমন একজনকে পেলাম, এক্স কলেজ, শ্রীরামপুর কলেজ, তিনজনই। প্রান্তিক বাবুর ড্রেস দেখে বুঝতে পারছেন উনি এখন পুলিশে, কিন্তু তার আগে আর্মিতে ছিলেন। যে প্রশ্নটা আপনি বলছিলেন সেই প্রশ্নটা এলো, -52-তে লাইফের মানেটা কি দাঁড়ায় তখন? দেখুন, জীবন একটা গল্প, আর সেই গল্প নিয়ে যদি বলা যায় -52 সেটা হচ্ছে লের চুশুল এলাকা, যেখানে চায়না বর্ডার। একদম -52 অক্সিজেন নেই, কোনো গাছপালা নেই, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন কিভাবে যে এক একটা দিন কাটিয়েছি তার গল্প হচ্ছে আমার এই নতুন একটা বই বেরিয়েছে, প্রাণ টিকটিক, তার মধ্যে। আমি জানতে চাইবো ওই -52-তে ডু ইউ কার্স দ্য অ্যাটমসফিয়ার অর হাউ ডু ইউ ফাইট দ্যাট? মানে এনিমির সঙ্গে ফাইট করার চেয়ে তো টাফ ফাইট -52। মাঝে যখন শুনি কেউ মারা গেছে, এত ক্ষোভ হয় নিজেদের মধ্যে যে এখনো আমরা লড়াই করছি। কিরকম লাগে দাদা? প্রথমত এখানে যেটা বক্তব্য হচ্ছে, একজন প্রশ্ন করছিল, আচ্ছা সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে গুলি খাওয়ার মতো শক্ত সামর্থ্য সাহসিকতা কার আছে? তো প্রশ্ন ছিল একমাত্র সৈনিক পারে। আবার প্রশ্ন যে এই -52 যেখানে শুধু বরফ আর বরফ, বরফ ছাড়া কিছু নেই, কোনো গাছগাছালি নেই, অক্সিজেন নেই, কিচ্ছু নেই, মারা যাবেন মানে গুলি খেয়ে বুক চিতিয়ে, রিয়ালিটিটাও তো আছে ওখানে। একদম একদম একদম। তো এইভাবে এই পরমবীর চক্র, অশোক চক্র, বিভিন্ন চক্র নেওয়া, এবং তারপরে -52 সঙ্গে সঙ্গে আবার +52, প্রচন্ড গরম রেগিস্তান, রাজস্থান, সেখানে এই যে দিনের পর দিন পড়ে থাকা, কিন্তু কি না পরিবার, না ছেলে মেয়ে, না বাবা মা, কারোর কথা ভাবা নয়, একদম ভাবার কথা, সেটা ভাবা শুধুমাত্র ভারতবর্ষ, ভারত মা। এবার ভারত মায়ের ক্ষেত্রে যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সৈনিকেরা, ওদের একটা আফসোস থেকে যায়, সেটা -52 হোক কি +52, তাদের আফসোসটা একটাই ক্ষেত্রে, যে তারা কোনোদিন তাদের এই স্বার্থ ত্যাগের মাধ্যমে দেশ সেবার জন্য তারা কোনোদিন বাবা মার কাছে ভালো সন্তান হতে পারে না, সে তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারে না, ইভিন সে ছেলে মেয়ের কাছে ভালো বাবা হতে পারে না। কারণ সে যে সৈনিক, সে আছে বলে আপনারা আছেন, সে ওখানে পাহারা দিচ্ছে বলে আপনারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, সে না জেগে দিনের পর দিন অত্যন্ত প্রহরী রয়েছে বলে আপনারা হাসি মুখে রয়েছেন। আপনাদের হাসি সৈনিকদের হাসি, আপনাদের শোয়াই সৈনিকদের শোয়া, আপনাদের ত্যাগ সৈনিকদের ত্যাগ। সৈনিক আলটিমেটলি সৈনিক। আপনারা যারা ট্রেনে বাসে যাওয়ার সময় ইউটিউবে এটা দেখবেন, দুটো জিনিস মাথায় রাখবেন, সহজে হেরে যাবেন না। -52 কি +52, ওনারা যেটা ফেস করে এসেছেন আমরা বুঝতেও পারবো না। -3-তে আমি কেঁদে ফেলেছিলাম, আর ভাবছিলাম কি দরকার আছে একটা ট্রেক শেষ করার। ফিরে এসেছিলাম, ওনারা ফেরেননি, কেউ গুলি খেয়েছেন আর কেউ ঠান্ডাতে মারা গেছেন। মাথায় রাখবেন, হারবেন না, ভারতবর্ষ হারার জায়গাই না। ধন্যবাদ। আপনারা যারা হয়তো এই মুহূর্তে মৃত্যুর অপেক্ষা করছেন, কালকে ভাবছেন যে দড়ি দিয়ে ঝুলে যাব, অনেকে ডিপ্রেশনের রোগে ভুগছেন, ডাক্তারের কাছে যেতে পারছেন না পয়সার অভাবে, আর অনেকে ট্রেনে বাসে হেরেই গেছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আজ যাই কাল যাই কি যায় আসে, তাদের জন্য উত্তর দেবেন পার্থ লাহিড়ী, এক্স BSF। যে আমরা হেরে যাচ্ছি কেন? একটা সুন্দর ভারতবর্ষ গড়তে 543 জন লাগবে না, 140 কোটিকেই লাগবে। ওনারা বছরের পর বছর দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, জানেন যে কালকেও মারা যেতে পারেন, কিন্তু ভয় পেয়ে তো চলে আসেননি। যারা বলেন শুধু স্যালারি, তারা যে ভুল বলেন তারা সেটা নিজেরাও জানেন। তার ছেলে মেয়েদের BSF এ পাঠাননি, যদি শুধু স্যালারির জন্য হতো। এই যে কিপস অন গোয়িং অ্যান্ড গোয়িং, হারবো না, এই লড়াইটার বোধ, বুদ্ধি, স্পিরিটটা কোথা থেকে পান? ধন্যবাদ। সর্বপ্রথম আমি আমাদের নরেশ ভাইকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই এবং ওনাকে তারিফ করি এই কারণে, উনি একটা ব্যাপক প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নটা আজকের নয়, একটু পিছিয়ে যান, অক্টোবর 1943 দিনের কথা। সিঙ্গাপুরের মিউনিসিপ্যালিটির গ্রাউন্ডেতে নেতাজি সুভাষচন্দ্র বোসের সামনে লক্ষাধিক আজাদ হিন্দ বাহিনীর সেনা। আপনি শুনে আশ্চর্য হবেন,
সেই সময় ভারতবর্ষের ভারতীয়রা ছাড়াও জাপানিজ, জার্মানিজ এবং ইটালির সৈন্য অধিকারীরাও ওই আজাদ হিন্দ ফৌজের সম্মেলনে দাঁড়িয়েছিলেন এবং তারা সুভাষচন্দ্র বোসের যে ভাষণটা শুনছিলেন সেইটার আমি কিছু কথা আপনাকে বলবো। সুভাষচন্দ্র বোস যেটা বলছিলেন সেটা আপনাদের শোনাবো, শুনুন। উনি সেই আজাদ হিন্দ বাহিনীর জওয়ানদের কি বলেছিলেন: আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না, আমি আপনাদের দেব ক্ষুধা, আমি আপনাদের দেব তৃষ্ণা, আমি আপনাদের ঘুম হতে দেব না, আমি আপনাদের লক্ষ্য দেব শুধু দিল্লি চলো। এই দিল্লি চলো কথা মানেটা কি? দিল্লি চলো কারণ আমার ভারত মা ওখানে পরাধীন, লাঞ্ছিত। আজ আপনার একমাত্র লক্ষ্য হবে দিল্লি যাওয়ার। সুতরাং আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি আমার সঙ্গে দিল্লি চলুন, আপনি রক্ত দিন, আমি আপনাকে স্বাধীনতা দেব। চিন্তা করে দেখুন তো কি স্বাধীনতার জন্য সেই সুভাষচন্দ্র বোস এই কথাগুলো বলেছিলেন। তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল 38 কোটি, আর আজ কত কোটি? একবার চিন্তা করুন। ভারতবর্ষ তখনও মরেনি, ভারতবর্ষ এখনো মরবে না। আপনি সবকিছু করতে পারেন, আপনি ভারতবর্ষকে জাগাতে পারেন। শেষ রক্তবিন্দু দিয়ে যেমন আমাদের আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা ভারতকে স্বাধীন করেছিল, সেইভাবে আপনিও আপনার সমস্ত হতোদ্যমকে পরিত্যাগ করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন ভারতবর্ষকে গড়ে তুলবেন, এই আমার বক্তব্য। আমি আপনাকে, যেহেতু আমার সীমা সুরক্ষা বলের কথা তুললেন, আমি সুদীর্ঘ 34টা বছর এই ফোর্সেতে কাজ করেছি এবং এই কাজের মধ্যে আমি -19 ডিগ্রি সেন্টিগ্রেডে কুপওয়ারাতে আতঙ্কবাদীদের বিরুদ্ধেও লড়াই করেছি। আমি রাজস্থানে মরুভূমিতে যেখানে 52 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানেও আমি ডিউটি করেছি, একদিন দুদিন নয়, সুদীর্ঘ 5.5 বছর ধরে। এরপর ভারতবর্ষের সমস্ত সীমানা, আমাদের মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, বেঙ্গল বর্ডার, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, কাশ্মীর সমস্ত ঘুরেছি এবং দেখেছি এই সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে কিভাবে মণিপুরের টিড্ডিম, মানে ব্রহ্মদেশে একটা জায়গার নাম হচ্ছে টিড্ডিম, যেমন আমাদের এখানে হাইওয়ে আছে তেমনি টিড্ডিম থেকে একটি হাইওয়ে আমাদের ভারতবর্ষে ঢুকেছে চূড়াচাঁদপুরে। সেই রাস্তাটার নাম হচ্ছে টিড্ডিম চূড়াচাঁদপুর রোড। সেই রোডে দাঁড়িয়ে আইএন এর হেডকোয়ার্টার ময়রাঙে গিয়ে দেখেছি, স্যালুট করেছি। এই সেই ভদ্রলোক, এই সেই বাঙালি সন্তান যে আমাদের ভারতবর্ষকে আজাদ করার স্বপ্ন দেখিয়েছিল এবং সার্থকও হয়েছিল। আরো জানাই, চিন্তা করে দেখুন, আমাদের আদি ভারতবর্ষের সম্রাট অশোক ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে দিক বিস্তার করেছেন এবং ধীরে ধীরে পূর্ব দিকে গেছেন। আর সেই ভারতবর্ষের আর এক সন্তান সুভাষচন্দ্র বোস দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারতবর্ষের পূর্ব দিক দিয়ে ঢুকে ইংরেজদের ভিত নড়িয়ে দিয়েছে। জানেন, ওই চূড়াচাঁদপুর টিড্ডিম রোড, মণিপুরের থেকে কোহিমা রোড, এই রাস্তার উপর যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল ইন্ডিয়ান আর্মির সঙ্গে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির, সেই সময় তো ইন্ডিয়ান আর্মি বলা যাবে না, ব্রিটিশ আর্মি, সেই সময় ওই রাস্তার ধারে লেখা আছে কি আপনি এই যে গাছের পাতা নড়তে দেখছেন, এটা গাছের পাতাটা নড়ছে হাওয়াতে নয়, আমাদের মৃত সৈনিকদের দীর্ঘ নিঃশ্বাস। আপনি আজকে বাড়ি ফিরে যান আর গিয়ে আপনার সন্তানকে বলুন কি আমরা আমাদের অতীত দিয়েছি তোমার ভবিষ্যতের জন্যে। এইরকম ভাবে আমাদের সৈনিকরা স্যাক্রিফাইস করেছে। আজ এই সুসংহত ভারতবর্ষকে রক্ষা করতে হবে আপনাদেরই। আর আপনিই পারবেন, কারণ আপনি সেই উদ্দীপনা, আপনি সেই উদ্যম, আপনি সেই দিগন্ত সূর্যের উপর ভাস্বর হয়ে জ্বলজ্বল করছেন। নমস্কার নেবেন।